প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। দর্শক, শীতের আগমনী বার্তা আমরা পাচ্ছি। ভোরে শিশির, কুয়াশা পড়ছে, আসছেও শীতকালীন রোগবালাই। আজকে আমরা কথা বলবো শীতকালীন রোগ, অ্যাজমা, সিওপিডি এবং অ্যালার্জি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। তিনি সহযোগী অধ্যাপক, বক্ষব্যাধি এবং ইউনিট চিফ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া একজন বক্ষব্যাধি চিকিৎসক। 1966 সালের 31শে ডিসেম্বর কুমিল্লার শঙ্কুচাইলে জন্মগ্রহণ করেন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। শঙ্কুচাইল প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে শঙ্কুচাইল হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বক্ষব্যাধিতে এমডি ডিগ্রি অর্জন করে সুনামের সাথে চিকিৎসা সেবায় নিজেকে সংযুক্ত রেখেছেন। চাকরি জীবনের শুরুটা 1995 সালে। ইতিমধ্যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ, তাজউদ্দিন মেডিকেল কলেজ গাজীপুরে চিকিৎসা সেবা দিয়েছেন। আজীবন চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত থাকতে চান রোগী বান্ধব এই মহৎপ্রাণ চিকিৎসক। বক্ষব্যাধি চিকিৎসা ক্ষেত্রে হতে চান এক অনন্য দৃষ্টান্ত। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। শীতকালীন রোগ, জি, আসলে এই শীতের মধ্যে বক্ষব্যাধির আপনারা আসলে কী কী রোগগুলো পেয়ে থাকেন? শীতকালে সিজন যখন চেঞ্জ হয়, গরম থেকে শীত আসে, বিশেষ করে অ্যাজমা রোগীর যে অ্যাজমার এক্সাজারবেশন, সিওপিডি এক্সাজারবেশন এবং কিছু ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ভাইরাল নিউমোনিয়া, এই ডিজিজগুলির প্রকোপ বেশি এবং অ্যালার্জেন রিলেটেড যে ডিজিজগুলি আছে ওই ডিজিজগুলির দেখা যাচ্ছে যে প্রকোপ অনেকাংশে বেড়ে যায়। অ্যাজমা আসলে কোনো জীবাণুঘটিত রোগ না, এটা কি ধরনের রোগ বা এটা কেনই শীতকালে বাড়ে? অ্যাজমা বেসিক্যালি আমরা যেটা বলি যে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। মাল্টিফ্যাক্টোরিয়াল মিনস জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল এক্সপ্রেশন থাকে, যে তাদের দেখা যায় যে মেজরিটি ক্ষেত্রে 70 to 80% তাদের জেনেটিক ইনভলভমেন্ট থাকে এবং তাদের যে এক্সপ্রেশন যেটা সেটা দেখা যাচ্ছে যে কিছু এনভায়রনমেন্টাল কারণে, এর মধ্যে সিজন চেঞ্জ একটা ফ্যাক্টর থাকে। আপনারা জানেন যে শীতকালে বিশেষ করে ড্রাই সিজন থাকে, কিছু অ্যালার্জেন থাকে যেগুলি বায়ুমণ্ডলে ভাসমান থাকে, এগুলি সহজে ইনহেল করে এবং দেখা যাচ্ছে যে আপনার কিছু পরাগ চেঞ্জ হচ্ছে, তারপরে ধুলাবালি এগুলি বেশি থাকতেছে, এগুলির কারণে দেখা যাচ্ছে যে অ্যাজমার অ্যাটাকটা বেড়ে যাচ্ছে। অ্যাজমা কোনো জীবাণুঘটিত রোগ কিনা? না, অ্যাজমা জীবাণুঘটিত রোগ না। বাবা মার অ্যাজমা আছে, দাদা দাদি ছিল, তার সন্তানাদি সবাইকে অ্যাজমাতে আক্রান্ত হবে না কারো কারো হতে পারে? না, এই ক্ষেত্রে যেটা আমরা বলি যে এটা একটা বলি যে অ্যাটোপিক। কেউ কেউ দেখে আমরা ব্লাডে একটা উপাদান আছে সেরাম আইজি, যাদের দেখা যায় যে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাদের দেখা যায় যে জন্মের পর তাদের ব্লাডে সেরাম আইজিটা বেশি থাকে। যাদের সেরাম আইজি বেশি থাকে তাদের দেখা যাচ্ছে যে একটা তাদের বাবা মার থাকলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা একটা আছে। এবং এদের এটা আমরা বলি যে অ্যালার্জেন অ্যাজমা অথবা চাইল্ডহুড অ্যাজমা, এবং এদের শুরুটা চাইল্ডহুডে হয়ে যায়। কিন্তু আবার 30% কেসে কিন্তু অ্যাডাল্ট অনসেট, এটা যে কোনো এজে হতে পারে। অ্যাজমা আসলে কয় ধরনের হয়ে থাকে? অ্যাজমা আমরা মানে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে আমরা যেটা বলি যে অ্যাজমার একটা বলি যে আপনার পারসিস্টেন্ট অ্যাজমা আছে একটা, তারপরে অ্যাকুইট এক্সাজারবেশন হয়, তারপরে মাইল্ড যেটা হয়, সিজনাল হয়, তারপরে এক্সারসাইজ ইনডিউসড হয়, তারপরে কিছু স্পেশাল ভেরিয়েন্টও আছে, তারপরে আমরা বলি রিফ্র্যাক্টরি অ্যাজমা আছে যেগুলি কোনো ওষুধপত্রে কাজ হয় না, ফেনোটাইপিক, অ্যালার্জেন, তারপরে নন অ্যালার্জেন, ওবেসিটি, মানে এগুলি আবার দেখা যাচ্ছে যে ফেনোটাইপিক হিসাবেও থাকে। খাদ্যের সাথে কোনো সম্পর্ক আছে কিনা অ্যাজমার? খাদ্যের মধ্যে অ্যালার্জেন কিছু থাকে এবং অ্যালার্জেনের সাথে সেটা তার অ্যাজমার অ্যাটাকটা হতে পারে আর কি। এই ক্ষেত্রে খাদ্য অভ্যাসের একটা, বিশেষ করে অ্যালার্জেন ফুডটা। আবার
অ্যালার্জির খাদ্য অভ্যাসটা কিন্তু অ্যালার্জেন যেটা হয় এটা পার্সোনালাইজ। ধরেন একজনের গরুর মাংসের হচ্ছে আরেকজনের নাও হতে পারে। বিশেষ করে আমরা যেগুলি কমন অ্যালার্জেন আছে ফুডের মধ্যে, এটার মধ্যে আমরা যেটা গরুর দুধ, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁই শাক, এই জিনিসগুলিতে যাদের সমস্যা হয় আমরা বলি যে তারা যাতে এই জিনিসগুলি পারতপক্ষে অ্যাভয়েড করে। কারণ বিকজ যে ফুড অ্যালার্জেন অ্যাজমা যেগুলি, এগুলির কিন্তু ফ্যাটাল অ্যাটাক হয়ে যেতে পারে। অন্যান্য অ্যাজমার অ্যালার্জেন অ্যাটাকের চাইতে ফুড অ্যালার্জেন অ্যাটাকগুলি অনেক ভয়াবহ হয়ে যায়। অ্যাজমার যে সিমটমগুলো, হ্যাঁ, অ্যাজমা আমরা জানি যে শ্বাসকষ্ট হয়, আবার একই রকম আরেকটা রোগ আছে সিওপিডি, ওইখানেও শ্বাসকষ্ট হয়। আসলে এই অ্যাজমার সিওপিডির ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো কি, আমরা কীভাবে বুঝবো কোনটা অ্যাজমা কোনটা সিওপিডি? মানে আমাদের শুরুতে একটা জিনিস জেনে রাখা, মানে শ্বাসকষ্ট মানে হাঁপানি নয়। প্রত্যেকটা জিনিসের কিছু রোগের শনাক্তকারী কিছু উপসর্গ থাকে। অ্যাজমার ক্ষেত্রে আমরা যেটা বলি যে অ্যাজমার ক্ষেত্রে যাদের শ্বাসকষ্ট থাকে, শ্বাসকষ্টের পাশাপাশি বুকে চাপ থাকে, বুকে এক ধরনের শব্দ হয় একটা বাঁশির মতো, অথবা কাশি থাকে, চারটাকে বলি আমরা কার্ডিনাল সিমটম অফ অ্যাজমা। এবং এদের সাথে দেখা যাচ্ছে যে কিছু কনকমিটেন্ট কন্ডিশন থাকে, যেমন অ্যালার্জিক কিছু কন্ডিশন থাকে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস মানে নাক দিয়ে পানি, হাঁচি এগুলি, তারপরে শরীরে একজিমা হওয়া, চোখ লাল হয়ে যায়, এগুলি হয়। এগুলি যদি থাকে আমরা ধরে নেই অ্যাজমা। আর সিওপিডির ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস আছে। সিওপিডি আমরা বলি 40 ঊর্ধ্বর মানে রোগ একটা, যাদের বয়স 40 বা বেশি তাদেরই হয় একটা। সেকেন্ড হলো যে তাদের রিস্ক ফ্যাক্টর আছে, অ্যামং দেম স্মোকিং হলো, মানে ছেলে মেয়েদের জন্য স্মোকিং একটা। আর আবার আমাদের দেশে কিছু আছে যে মহিলারা যারা গ্রামে থাকে, যারা লাকড়ির চুলায় রান্না করে, তারা দেখা যায় যে এক ধরনের চুঙ্গা ইউজ করে ফু দেয়, অথবা গোবর দিয়ে রান্না করে সেই ধোঁয়াগুলি সে ইনহেল করে, তাদেরও হওয়ার সম্ভাবনা থাকে। এটা আপনি বলছেন যে বায়োমাস গ্যাস, বায়োমাস গ্যাস। থার্ড হলো ওদের সিমটমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্টটা কেমন হয়, এটাকে আমরা বলি এক্সারশনাল, মানে তারা অল্প একটু হাঁটাহাঁটি করলে, পরিশ্রম করলে তারা হয়রান হয়ে যায়। এবং তাদের হয়রান যেটা শুরু হয় এটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বাড়তে থাকে, প্রগ্রেশন হয়ে যায়। যদি এটা থাকে তখন আমরা ধরে নিই যে তার অ্যাজমার চাইতে সিওপিডি হওয়ার সম্ভাবনা বেশি। আবার আরেকটা কন্ডিশন আছে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, দুইটাও আবার একসাথে থাকতে পারে। ধরেন অনেকের আগের থেকে অ্যাজমা ছিল, সে রিস্ক ফ্যাক্টর স্মোক করতেছে, তার দেখা গেল 50-60 বছরে গিয়ে সিওপিডি ডেভেলপ করলো, তখন দুইটা ডিজিজও আবার একসাথে পারসিস্ট করতে পারে। আমরা যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি অ্যাজমা সিওপিডিকে আমরা, বা অ্যালার্জি যেটা বলছিলেন অ্যালার্জিক রাইনাইটিস, আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই, কি কি পরীক্ষা আমরা করে থাকি? পরীক্ষা আমরা প্রথমে যেটা, যে কোনো রোগীর শ্বাসকষ্ট নিয়ে আসলে আমরা একটা প্রথমে চেষ্টা করি এক্স রে করার। এক্স রে করলে আমরা অ্যাজমা সিওপিডিতে তেমন কিছু পাবো না, বাট আদার যে শ্বাসকষ্টের কারণগুলি, অনেকের দেখা যায় ফুসফুসে বাতাস ঢুকে যায়, অনেকের নিউমোনিয়া হয়, অনেকের আমরা একটা কন্ডিশন বলি কলাপস, মানে তার এক অংশে বাতাস ঢুকতে পারে না, সেই কন্ডিশনগুলি, শ্বাসকষ্টের অন্য কন্ডিশনগুলি আমরা ভাগ করতে পারি। পাশাপাশি যদি অ্যাজমা থাকে অনেকাংশে আমরা পাই যে তাদের নর্মাল চেস্ট এক্সরে থাকে, অথবা এদের যে কাশি থাকে এটাকে আমরা মিউকাস প্লাগ বলি, প্লাগ দিয়ে কোনো একটা সেগমেন্ট বা লোবে অবস্ট্রাকশন হয়ে তাদের কলাপস থাকতে পারে, অথবা তাদের শ্বাসনালীতে বাতাস জমা হয়ে এটা হাইপার ইনফ্লেটেড লাং থাকতে পারে, সেগুলি অ্যাজমার ক্ষেত্রে। আর সিওপিডির ক্ষেত্রে কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ আমরা পাই। সিওপিডির ক্ষেত্রে এক্স রেতে যেটা আমরা বলি যে লো ফ্ল্যাট ডায়াফ্রাম একটা শব্দ আছে, যে আমাদের চেস্টের হাইটটা বেড়ে যাওয়াতে আমরা নিচের দিকে নেমে যাই, লো হয়ে যায়, তারপরে ডায়াফ্রামটা আমাদের ফ্ল্যাট হয়ে যায়, হার্টটা আপনার টিউবুলার শেপ হার্ট হয়ে যায় এটা। অথবা অনেকের ক্ষেত্রে বুলা বলে, বুলা এক ধরনের সিওপিডি বা এমফাইসেমাতে হয়, একটা বাতাস, একটা বেলুনের মতো বাতাস জমা থাকে, এটা থাকে, এটা দিয়ে আমরা রেডিওলজি করতে পারি। আমরা মেইন যে পার্থক্যটা করি এটা বলি আমরা স্পাইরোমেট্রি, লাং ফাংশন টেস্ট। আমরা দেখি যে আইজি লেভেল করানো, ব্লাডের একটা টেস্ট করা হয়, বা সিবিসি করানো, এটা কোনো রোল আছে কিনা? সিবিসি, যেটা সিবিসি দিয়ে আমরা দেখতে পারি যে ইনফেকশন কিছু আছে কিনা। আর সিওপিডির ক্ষেত্রে একটা কমপ্লিকেশন হিসেবে সেকেন্ডারি পলিসাইথেমিয়া বলে, তার হিমোগ্লোবিন লেভেলটা বেড়ে যায় একটা।
আর যেটা অ্যালার্জি লেভেল, যেটা আমরা বলি যে অ্যালার্জির পার্সেন্টেজ যেটা, এটা 6%-এর নিচে থাকে নর্মালি। দেখা যাচ্ছে যে যাদের অ্যালার্জেন ড্রাইভেন এটা অ্যাজমাতে বেশি থাকে, তাদের 6%-এর উপরে উঠে যায়, এবং টোটাল সার্কুলেটরি ইসোনোফিল যে নাম্বার সেটাও 500-র উপরে চলে যায়। যদি এটা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নেই যে এটা অ্যাজমার পক্ষে আছে আর কি। ট্রিটমেন্টের কোনো ভেরিয়েশন আছে কিনা অ্যাজমা এবং সিওপিডির ক্ষেত্রে? ট্রিটমেন্টের ভেরিয়েশন আছে। আমরা যেটা বলি যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা অ্যাজমার জন্য আমরা প্রথম যদি হেডলাইনে বলতে হয়, ড্রাগ ইজ স্টেরয়েড। আর সিওপিডির ক্ষেত্রে ব্রঙ্কোডাইলেটর। কারণ অ্যাজমার যে ইনফ্লামেশন, যেটা আপনারা জানান যে আমরা শ্বাসনালীর চারিদিকে যে আমরা স্মুথ মাসেল আছে, সেই স্মুথ মাসেলগুলি ইনফ্লেমড হয়ে যখন মোটা হয়ে যায়, এয়ারওয়েটা টাইটেনিং হয়ে যায়। যখন আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বিশেষ করে স্টেরয়েড ইউজ করব, তখন যে যাবে টাইটেনটা লুজেন হয়ে গেছে এবং তার এয়ারওয়েটা পূর্বের অবস্থায় ফিরে আসছে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করি, একুইট এক্সাজারবেশন যাদের হঠাৎ বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল বা ওরাল স্টেরয়েড দিই। আদারওয়াইজ যাদের আমরা কন্ট্রোলের জন্য যাদের ইনহেভড ফর্মে, আমরা ইনহেভড কর্টিকোস্টেরয়েড বলে আমরা ইনহেভড ফর্মে ইউজ করি। আর সিওপিডির ক্ষেত্রে যেটা আমরা, সিওপিডির দুই ধরনের ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল দুই ধরনের চিকিৎসা আছে। এদের মধ্যে একটা হলো ফার্স্ট স্টেপ হলো যে স্মোকিং কুইট করতে হবে প্রথম জিনিস। সেকেন্ড হলো আমরা একটা ভ্যাকসিনেশনেরও রোল রাখি। থার্ড যেটা হলো যে আমরা ব্রঙ্কোডাইলেটর, যেটা বললাম যে আমরা ব্রঙ্কোডাইলেটর এবং বিভিন্ন গ্রুপের ব্রঙ্কোডাইলেটর দিয়ে আমরা, এখানে অ্যামাইনোফাইলিন আছে, শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর আছে, তারপরে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর আছে, তারপরে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আছে, বিভিন্ন মোড অফ অ্যাকশনের দিই। কারণ আমাদের তাদের যতটুকু রিভার্সিবল ফ্যাক্টর থাকে, আমরা চাই বিভিন্ন গ্রুপের ড্রাগ দিয়ে সেটাকে ব্রঙ্কোডাইলেশন করা যায় কি না, কারণ অধিকাংশ ক্ষেত্রে এটা নর্মালে আর ফেরত আসে না। তো সুতরাং যতটুকু কাজ করা যায় সেটাই পেশেন্টের জন্য বেনিফিটেড হবে। আসলে এই অ্যাজমা রোগের নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিক কোনো রোল আছে কিনা, বা সিওপিডির ক্ষেত্রে রোল আছে কিনা? অ্যাজমার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, যদি কনকমিটেন্ট কিছু কন্ডিশন না থাকে। কারণ আপনারা জানেন যে অ্যাজমা হলো যে একটা হলো যে আমরা জেনেটিক বলি, সেকেন্ড হলো যে এদের যে কন্ট্রোলটা লস হয়ে যায়, সেটা কিছু ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন একটা মেজর ইম্পর্টেন্ট রোল আছে। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকের রোল নাই। যদি অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশন থাকে, যদি সাইনোসাইটিস থাকে, নিউমোনিয়া থাকে, সেই ক্ষেত্রে বা কোনো শরীরে কোনো ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। বাট অ্যাজমার চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। আর সিওপিডির ক্ষেত্রে, সিওপিডির এক্সাজারবেশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার একটা রোল আছে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কিছু রোল আছে। অ্যাজমার কোনো ভ্যাকসিন আছে কিনা, বা সিওপিডির কোনো ভ্যাকসিন আছে কিনা, এবং কোন ভ্যাকসিন আপনারা প্রিফার করে থাকেন? না, অ্যাজমা সিওপিডি এই ডিজিজের জন্য কোনো ভ্যাকসিন নেই। আপনারা জানেন যে অ্যাজমা রোগী যারা, তাদের ট্রিটমেন্ট কিন্তু একটা স্টেরয়েড আছে, এবং তারা প্রন টু নিউমোনিয়া, এবং তাদের যে এক্সাজারবেশনগুলি দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একটা রোল রাখে। সেই জন্য যারা অ্যাজমা থাকে তাদেরকে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়ার জন্য। সিমিলারলি যাদের সিওপিডি আছে তাদেরও দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাস দুইটার রোল রাখে, এবং দেখা যাচ্ছে যে সিওপিডি যেহেতু এল্ডারলি পেশেন্টদের, তাদের কিছু কোমরবিডিটিও থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা তাদেরকে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন দেই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদের যদি নিউমোনিয়া হয়ও সেটা ইনভেসিভ, মানে ভয়াবহ হবে না। ভ্যাকসিনেশনের এইমে থাকে যে তার ডিজিজটাকে যাতে ভয়াবহতা না নেয়, যাতে মাইল্ড আকারে হয় আর কি। সেই জন্য আমরা অ্যাজমা এবং সিওপিডি দুইটাতে বিশেষ করে আমরা ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন প্রেফার করি। এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়মটা কি? ইমিউনো যারা সাপ্রেশন থাকে তাদের এক ধরনের, ইমিউনো কম্পিটেন্ট থাকলে এক ধরনের, আর যারা ক্রনিক ডিজিজ থাকে, আমরা যারা অ্যাজমা সিওপিডিতে দিই মেজরিটি আমরা ক্রনিক ডিজিজ হিসাবে দিই, সাথে অ্যাসোসিয়েটেড কোমরবিডিও থাকে, সিওপিডি, হার্ট ফেলিওর থাকে, রেনাল ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে। সেই ক্ষেত্রে আমরা যেটা ইন্ট্রামাসকুলার দিতে পারি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা সেটা ইয়ারলি নিতে বলি। এবং এখানে সেই ক্ষেত্রে আমাদের দেশে দেখা যাচ্ছে ট্রেন্ডটা মে টু সেপ্টেম্বর বেশি, সেই জন্য বলা হয় যে এপ্রিলের দিকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার জন্য।
আর নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা, আমরা 2 ধরনের ভ্যাকসিন আছে, একটা হলো কনজুগেটেড ভ্যাকসিন, একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন। এখন বলে যে যাদের বয়স 50 ঊর্ধ্ব আছে তাদেরকে প্রথমে একটা কনজুগেটেড ভ্যাকসিন দিয়ে নেবেন, এর 1 বছর পরে পলিস্যাকারাইড ভ্যাকসিন নেবেন, এবং 2টা ভ্যাকসিন নিলে আমাদের দেশের জন্য তার নিউমোকক্কাল ভ্যাকসিনেশন শেষ হয়ে যাবে। বাইরের দেশে আছে নিমো 20 আছে, যেগুলি আমাদের দেশে এখনো আসে নাই, সেই ক্ষেত্রে একটা ভ্যাকসিন নিলেও হয়ে যায়। অনেকেই ইনহেলার নেওয়ার ব্যাপারে খুব অনীহা পোষণ করে। আপনারা যখন বলেন ইনহেলার নেন তখন বলে যে না, আমি তো ইনহেলার নিতে পারি না বা নেই না। এই ইনহেলার নেওয়ার বিষয়টা যদি একটু বলতেন। মনে করে অনেকে ইনহেলার হইল শেষ চিকিৎসা, সেকেন্ড হইল যে এটা নিলে আর ছাড়া যাবে না, থার্ড হইল যে আমরা যারা ইনহেলার প্রেসক্রাইব করি আমরা অধিকাংশই মানে দেখি না যে সে সঠিকভাবে নিতে পারে কিনা। আমরা যখনই ইনহেলার প্রেসক্রাইব করব তাকে বলবো যে টেকনিকটা শিখিয়ে দিব, তার টেকনিকের উপর ডিপেন্ড করে। আর ইনহেলার হলো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। আপনি প্রথমে ইনহেলার নেবেন, কারণ এটা লোকালি কাজ করে, তার কোনো সাইড ইফেক্ট, টক্সিসিটি এগুলি কম। যেই মিটটা আছে সেই মিটটাকে দূর করতে হবে। অ্যাজমা, সিওপিডি কেউ চিকিৎসা নিচ্ছে না, তার পরবর্তীতে কি কি কমপ্লিকেশন নিয়ে আপনাদের কাছে আসে? দুইটার জন্য 2 ধরনের কমপ্লিকেশন হয়। অ্যাজমার জন্য 1 ধরনের এবং সিওপিডির জন্য 1 ধরনের কমপ্লিকেশন হয়। অ্যাজমার যে কমপ্লিকেশনগুলি যারা চিকিৎসা না নেয় দেখা যাচ্ছে যে তাদেরকেও একুইট এক্সাজারবেশন নিয়ে আসতেছে, এবং একুইট এক্সাজারবেশনের সাথে আমরা যে একটা টার্ম বলি রেসপিরেটরি ফেলিওর হয়ে যায়। তার দেখা যায় যে আমাদের যে ব্লাড লেভেলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে লেভেল বা পিএইচ লেভেল আছে সেইগুলির তারতম্য যেটা আছে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, এবং অ্যাজমার ক্ষেত্রে এই জিনিসটা কমন হিসাবে দেখা যাচ্ছে। সিওপিডির ক্ষেত্রে অনেকগুলি কমপ্লিকেশন হয়। এর মধ্যে যারা সিওপিডি আছে তাদের আমরা বলি যে কিছু বুলা থাকে, বুলাগুলি রাপচার হয়ে দেখা যাচ্ছে যে তাদের নিউমোথোরাক্স হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে তাদের একুইট ইনফেক্টিভ এক্সাজারবেশন, কিছুদিন পর পর তাদের ব্যাকটেরিয়াল বা ভাইরাল এক্সাজারবেশন হয়ে হসপিটালাইজেশন হচ্ছে। থার্ড হলো যে তাদের পলিসাইথেমিয়া, সেকেন্ডারি পলিসাইথেমিয়া, তাদের দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন লেভেল বেড়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পালমোনারি এম্বোলিজম অথবা স্ট্রোকের সম্ভাবনা এগুলি বেড়ে যাবে। ফোর্থ যেটার আমরা একটা জিনিস বলি যে কর পালমোনারি একটা টার্ম আছে, যাদের অনেক দিন পর্যন্ত যখন সিওপিডি রোগীরা অক্সিজেনের অভাবে ভুগে ক্রনিক হাইপোক্সিয়া থেকে তাদের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, পালমোনারি হাইপারটেনশন থেকে হার্ট ফেলিওর পর্যন্ত হয়ে যায়। তাদের দেখা যাচ্ছে পায়ে পানি জমে যাচ্ছে, তারপরে বুকে দেখা যাচ্ছে লিভার বড় হয়ে যাচ্ছে, এবং আমরা বলি যে ভেনাস প্রেশার এগুলি বেড়ে যাচ্ছে। এবং পাশাপাশি এবং সিওপিডিতে যেটা আরেকটা কমন, যেটা রেসপিরেটরি ফেলিওর, এটা কমন, এবং এদের দেখা যাচ্ছে যে টাইপ 2 আমরা একটা রেসপিরেটরি ফেলিওর বলি, যে যাদের কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যায়। এবং এই কমপ্লিকেশনগুলি যদি আপনি চিকিৎসা করেন এবং না করেন তাইলে দেখা যাচ্ছে এগুলি প্রগ্রেসিভ ডিজিজ হয়ে এই কমপ্লিকেশনগুলি ডেভেলপ করতে পারে। এমনি রোগীদের কোনো বোঝার উপায় আছে কিনা যে তার রেসপিরেটরি ফেলিয়ার হয়েছে? রোগীদের বোঝার উপায় যেটা, অক্সিজেনের অভাব হলে আমরা সায়োনিসিস বলি, যে একটা দেখা যাবে যে ঠোঁটগুলি নীল হয়ে যাচ্ছে, এটা একটা। তারপরে আঙ্গুলের মাথা নীল হয়ে যাচ্ছে, কানের লোবি, নাকের এগুলি নীল হয়ে যাচ্ছে। আর টাইপ 2তে যে টাইপ 2 রিটেনশনের কিছু ফিচার আছে, আমরা বলি যে তার পালসের যে ভলিউমটা বেড়ে যাবে, তার পেরিফেরি হাত পা দেখা যাবে গরম হয়ে যাবে। আরেকটা টার্ম আছে ফ্লেপিং ট্রেমর বলে, যে দেখা যাবে যে তার হাতগুলি যখন রেখে আমরা সামনের দিকে, হাতগুলি কেঁপে কেঁপে নিচের দিকে চলে যাচ্ছে। এবং তাদের আরেকটা জিনিস হয় যে তাদের দেখা যাচ্ছে যে মর্নিং হেডেক হয়, এবং এই সিমটমগুলি থাকলে আমরা ধরে নেই যে তার টাইপ 2 ফেলিওর হয়েছে। এই রেসপিরেটরি ফেলিয়ার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টের জন্য রেসপিরেটরি ফেলিওর আমরা বলি যে কিছু জিনিস আছে, যে একটা হলো যে আমরা ইনভেসিভ এবং নন ইনভেসিভ। নন ইনভেসিভ হলো যে কিছু ভেন্টিলেটরের মাধ্যমে, যেমন বাইপেপ মেশিন আছে, বাইপেপ মেশিন অথবা এনআইভি আছে, এগুলি দিয়ে আমরা করতে পারি। আর টাইপ 1-এর ক্ষেত্রে আমরা অক্সিজেন দিয়ে করতে পারি। এইগুলির পরও বিশেষ করে যারা আনকনশাস পেশেন্ট থাকে, যারা এনআইভি টলার করতে না পারে এবং যারা দেখা যাচ্ছে আনকনশাস হয়ে যায়, তাদেরকে আমরা এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, আমরা যেটা বলি যে মেশিনে ঢুকানো বা ভেন্টিলেটারে মেশিনে দিয়ে তখন আমরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের লেভেলটাকে আমরা কারেকশন করি।
এবং এখানে কি অক্সিজেনের কোনো অক্সিজেনের তো রোল অবশ্যই আছে। জি। আপনি বলছেন যে বাইপেপ মেশিনের কথা, আপনি জি। বলছেন ভেন্টিলেটরের কথা, আপনি জি। বলছেন নন ইনভেসিভ ভেন্টিলেটরের জি, কথা। জি, জি। তাহলে কোনটা কখন দিতে হয়? না, যেটা অক্সিজেন তো যখন আমরা হাইপোক্সিয়া থাকে আমরা অক্সিজেন আসার পরে আমরা দেখি আমরা অক্সিজেন লেভেল থাকি। সিওপিডির ক্ষেত্রে যদি 88 এর নিচে কমে যায় আর অ্যাজমার ক্ষেত্রে যদি 94 এর নিচে কমে যায় তখন আমরা অক্সিজেন দিই, অক্সিজেনটা কারেকশন করার চেষ্টা করি। এবং আমরা অ্যাজমাতে বলি যে একটু ফ্লোটা বাড়িয়ে দেওয়ার জন্য, আর সিওপিডিতে বলি একটু কম ফ্লো দেওয়ার জন্য। কারণ সিওপিডি রোগীরা দেখা যাচ্ছে যে তাদের আমাদের যে রেসপিরেটরি সেন্টার এটার কিছু ড্রাইভ আছে, একটা বলি হাইপোক্সিক ড্রাইভ, আর একটা বলি হাইপারকেপনিক, আর একটা বলি অ্যাসিডোসিস। তো আমরা যদি যে অক্সিজেন লেভেল বাড়িয়ে দিই সেই যে হাইপোক্সিক ড্রাইভ আছে সেটা নষ্ট হয়ে যাবে। তখন দেখা যায় হাইপোক্সিক ড্রাইভে না থাকলে তার দেখা যাবে যে আরও অ্যাসিডোসিস বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনটা দেওয়ার জন্য কম দিই। যারা কনসাস ওরিয়েন্টেড আছে তাদেরকে অক্সিজেন অথবা এনআইভি অথবা বাইপেপ দেই, যারা কাশি কফ এগুলি ফেলতে পারবে। আর যারা যেটা বললাম যে যারা দেখা যাচ্ছে যে সিভিয়ার রেসপিরেটরি ফেলিওর আছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল ধরেন অনেক বেশি আছে, তারপরে পেশেন্ট যদি আনকনসাস থাকে এবং যাদেরকে আমরা এই মেজারগুলি করার পরও তারা ইমপ্রুভ করছে না, সেই ক্ষেত্রে আমরা ভেন্টিলেটরে। তার মানে আপনি বলছেন লাইফ সাপোর্ট। জি, life অনেক ধন্যবাদ ডক্টর গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, আপনি সুন্দর করে আমাদের আসলে অ্যাজমা সিপিডি বলেছেন। নিশ্চয়ই চ্যানেল আই দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, অ্যাজমা সিপিডি হলে তার চিকিৎসার প্রয়োজন আছে। ইনহেলার এটা প্রাথমিক চিকিৎসা। ইনহেলার নেওয়ার সঠিক নিয়মে ইনহেলার নিলে আপনার রোগটা অনেক কম থাকবে, সাইড ইফেক্টও কম হবে। দর্শক ভালো থাকুন, আপনার ফুসফুসের যত্ন নিন, শুভকামনা সকলের জন্য।